হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? বাংলাদেশি ব্লগার লিপি চ্যানেল থেকে আমি লিপি আমার লাইফের নতুন আরেকটি লাইফস্টাইল ব্লগ দেখার জন্য সবাইকে ওয়েলকাম জানাচ্ছি। আশা করছি যে যেখান থেকে আমার আজকের ভিডিওটি দেখছেন সবাই সুস্থ আছেন, ভালো আছেন এবং নিরাপদে আছেন। আলহামদুলিল্লাহ, আপনাদের দোয়া ও আল্লাহর রহমতে আমিও আমার পরিবারের সবাইকে নিয়ে ভালো আছি। ভিডিও শুরুতেই সবাইকে একটা রিকোয়েস্ট করছি, প্লিজ ভিডিওতে একটা লাইক দিয়ে পুরো ভিডিওটা কন্টিনিউ করবেন। আই হোপ বরাবরের মতো আমার আজকের ভিডিওটিও আপনাদের ভালো লাগবে। আজকের ভিডিওটি আমি নাস্তা করার পর থেকেই শুরু করেছি। অলরেডি অফ ক্যামেরাতে আজকে নাস্তা করেও ফেলেছি, আর আলিফার পাপা চলে গিয়েছে। তো গতকাল রাতে আলিফার পাপা কিছু সবজি নিয়ে আসছিল। সেই সবজিগুলো আমি পলি থেকে বের করে এই ডাইনিং টেবিলের উপরেই ছড়িয়ে রেখেছিলাম। বাজার থেকে সবজি আনার পরে কিন্তু সবজির গায়ে অনেক পানি থাকে, আর এই পানির সাথে যদি সবজিগুলোকে ফ্রিজে রাখা হয় তাহলে কিন্তু নষ্ট হয়ে যায়। তো আমি ফ্যানের বাতাসে সবসময় সবজি এনে শুকিয়ে নেই। তো যেহেতু রাতে এনেছিল আর গোছাতে ইচ্ছা করে নাই, তাই আমি সবজিগুলো টেবিলেই ছড়িয়ে রেখেছিলাম। তো সেই সবজিগুলোকেই সবার আগে আমি গুছিয়ে নিচ্ছি, কারণ বেশি বাতাস পেলে আবার সবজিগুলো শুকিয়ে যাবে। গতকাল থেকে আমার মেয়ের শরীরটা তেমন বেশি ভালো না, তাই ওকে আজ স্কুলে নিয়ে যাইনি। মেয়ে এখনও ঘুমাচ্ছে। এই ফাঁকে আমি আমার সেকেন্ড বেডরুমটা গুছিয়ে নিলাম। টুকিটাকি যে কাজ আছে সেই কাজগুলো মেয়ে ঘুম থেকে ওঠার আগেই গুছিয়ে নিব। তো সেকেন্ড বেডরুমটা খুব সুন্দরভাবে ঝেড়ে মুছে পরিষ্কার করে গুছিয়ে নিলাম। আর এই বেডটাতে খুব বেশি ধুলাবালি আসে, যেহেতু এই জানালা দিয়েই ধুলার আগমন আমার এই বেডরুমে, কারণ পাশেই কনস্ট্রাকশনের কাজ চলছে। তো জানালা তো আর বন্ধ করে রাখা যায় না, তাহলে তো গরমে অশান্তি লাগে। তাছাড়া জানালা দরজা বন্ধ করে থাকার অভ্যাসও আমার নেই। দরজা বন্ধ করে থাকতে পারি, তবে জানালা বন্ধ করে একদমই থাকতে পারি না। এইদিকে মেয়ে উঠে গেছে ঘুম থেকে, সে বায়না করছে আজকে নাস্তায় সে প্যানকেক খাবে। অনেক দিন হয়েছে ওকে প্যানকেক বানিয়ে দেই না, ভাবলাম আজকে প্যানকেক বানিয়ে দেই। তো চটজলদি একটা ডিম আর চিনি আমি ব্লেন্ডারে মিক্স করে নিয়েছি, কারণ কাঁটা চামচ বা হ্যান্ড উইক্স দিয়ে ফেটে নিতে আমার একটু কষ্টই হয়। আমি একটু সুবিধাবাদী লোক, যেখানে সুবিধা আছে আমি আছি সেখানে। তো তারপরে অল্প একটু ময়দা দিয়ে আমি প্যানকেকের ডোটা তৈরি করে নিয়েছি। আমি যতটুকু ময়দা নিয়েছি তাতে 3 পিস প্যানকেক হয়েছে, তো এটাই যথেষ্ট। এই 3 পিসই কিন্তু ওর শেষমেশ শেষ করতে পারিনি, আমাকে আবার খেতে হয়েছিল বাকিটুকু। প্যানকেকগুলো তৈরি হয়ে গিয়েছে, এখন প্যানকেক ডেকোরেশনের পালা। প্যানকেক তৈরি করে দিলেই তাকে ডেকোরেশন করে দিতে হবে। এই যে প্যানকেকগুলো এখানে দিলাম, তার উপরে হালকা একটু মধু দিয়ে দিলাম। আর আমি যখন ডিম আর চিনি দিয়ে মিক্স করেছি তখন একটু পরিমাণ কম দিয়েছি চিনির, যেহেতু মধুই দেব। তো এরপরে মাঝখান দিয়ে কেটে দিয়েছি। এইভাবে সাজিয়ে গুছিয়ে তার সামনে আমাকে পরিবেশন করতে হবে, তা না হলে কিন্তু সে খাবে না। সাজিয়ে গুছিয়ে পরিবেশন করলে সে খুব বেশি পছন্দ করে। আর এই প্যানকেক যদি আমি পরিবেশন করে না দেই তাহলে তো সে মুখেই তোলা দূরের কথা, হাতেই নিবে না। তো এই তো আমি মাঝখান দিয়ে কেটে আরও একটু উপর থেকে মধু দিয়ে দিয়েছি। মধু কিন্তু বাচ্চাদের জন্য উপকারী। তো আমার মেয়ে অন্য কোনোভাবে মধু খেতে চায় না, শুধু একমাত্র এই প্যানকেকের উপরে মধু দিলেই সে খায়। তো ওর নাস্তাটা রেডি করে দিলাম, সাথে 1 গ্লাস পানিও দিয়ে দিলাম। নাস্তাটা টেবিলে দিয়ে আমি এখন বেডরুমটা গুছিয়ে নিব। যেহেতু এতক্ষণ ঘুমাচ্ছিল তাই বেডরুম গুছাতে পারিনি। আজকে বেডের আমি বেডশিটটা চেঞ্জ করে দিলাম, আর এই হোয়াইট কালার বেডশিটটা আবারও আজকে পেতে নিলাম। যেদিন আমার বেডরুমে পর্দাগুলো লাগিয়েছিলাম সেদিন কিন্তু বেডরুমের পর্দার সাথে ম্যাচিং করে এই বেডশিটটা বিছিয়ে নিয়েছিলাম। তো কয়েকদিনে খুব বেশি ময়লা করে ফেলেছিল আমার মেয়ে, তাই ভেবেছিলাম এই বেডশিটটা আর বিছাবো না। তো পরে ভাবলাম বিছাবো না, কী বা করবো, ঘরে রেখে দিয়ে, যেহেতু এটা পুরানো হয়ে গিয়েছে আর বেডশিটটার অনেক জায়গায় দাগ লেগে গিয়েছে, যেহেতু সাদা বেডশিট। আর ঘরে যেহেতু ছোট বাচ্চা আছে, তো সেক্ষেত্রে সাদা বেডশিট বিছালে তো একটু দাগ ময়লা হবেই, এটাই স্বাভাবিক। তো বেডরুমটা গুছিয়ে এরপরে গতকাল রাতে আলিফার পাপা একটা ট্যাং নিয়ে এসেছিল। যে পরিমাণের গরম পড়ছে, আসলে মাঝে মাঝে একটু ইচ্ছে হয় ট্যাঙের শরবত খাই। যদিও সবসময় লেবু শরবতটা খাওয়ার চেষ্টা করি, তারপরেও তো ঘরে দেখা যায় অনেক সময় লেবু থাকে না, তখন কিন্তু একটু ট্যাং থাকলে ট্যাং গুলিয়ে খাওয়া যায়। খেলে কিন্তু একটু প্রশান্তি আসে শরীরে, বিশেষ করে বাইরে থেকে আসার পরে। আর ট্যাঙের জারটা রিফিল করে আমি আমার এই বেতের ছোট্ট ট্রেটার ভিতরে রেখে দিলাম। যা যা আমার প্রয়োজন, মানে সব সময় লাগে, সেগুলো আমি চেষ্টা করি এই বেতের ট্রেটার ভিতরে রেখে দেওয়ার জন্য। তো এখানে মধু আছে, তারপরে আচার আছে, চিয়া সিড আছে, তারপরে ট্যাঙের জারটা রাখলাম। এরপরে ইসাবগুলোর ভুসি আছে, দেখতেই পাচ্ছেন ছোট্ট একটা ট্রেতে আমি কত কিছুই রেখেছি।
এরপরে চলে আসলাম কিচেনে। আজকে হচ্ছে জাদুকরি ক্লিনজার দিয়ে আমার ডাইনিং রুমের সমস্ত ফার্নিচারগুলো আজকে একটু ক্লিন করে নিব, মানে ডিপ ক্লিন করে নেব। সবসময় তো ক্লিন করা হয়, তো মাসে তো একবার ডিপ ক্লিন করি, সেই কারণে কিন্তু জাদুকরি ক্লিনজারটা আমি তৈরি করে নিয়েছি। আর এই জাদুকরি ক্লিনজার কিন্তু এখন আমরা সবাই বানাতে পারি, তাই আর ডিটেলসে কোনো কিছু শেয়ার করলাম না। তো একটা ক্লিনজারের বোতল আমি ধুয়ে পরিষ্কার করে নিয়েছি, আর এর ভিতরেই হচ্ছে জাদুকরি ক্লিনজারটা নিয়ে নিলাম। জাদুকরি ক্লিনজার বলছি এই কারণে যে এই ক্লিনজারটা দিয়ে কিন্তু সব কিছুই ক্লিন করা যায়। কিচেনের তেল চিটচিটে টাইলস থেকে শুরু করে চুলা, তারপরে কিচেনে যে আমরা জারগুলো রাখি সেই জারগুলো পরিষ্কার করতে পারি, তারপরে টিভি, ফ্রিজ, ওয়াশিং মেশিন, ডাইনিং টেবিল সব কিছুই কিন্তু আমরা এই একটা ক্লিনজার দিয়ে পরিষ্কার করে নিতে পারি। তো ক্লিনজারটা বানিয়ে আমি হচ্ছে চলে এসেছি আমার ডাইনিং রুমে। আর ফ্রিজের উপরে, ওয়াশিং মেশিনের উপরে যে কভারগুলো আছে সেগুলো হচ্ছে আমি এখন উঠিয়ে প্রথমে হচ্ছে একটা শুকনা কাপড় দিয়ে ধুলাগুলো মুছে নিব, তারপরে ক্লিনজারটা দিয়ে আমি ভালোভাবে আবার পরিষ্কার করে নিব। তো এই কাজগুলো করতে করতে আমি হচ্ছে এখন কয়েকটা কমেন্টস আপনাদের সাথে শেয়ার করব। ব্লগার মম আফরিন আইডি থেকে আপু আমাকে কমেন্টস করেছে, আপু হাতের লেখার জন্য মেয়েকে কোথায় দিয়েছো? আমিও এ মাসে ছেলেকে হাতের লেখার জন্য দিব ইনশাল্লাহ। আমার ছেলে প্রথম শ্রেণীতে পড়ে। তো আপু আমি হচ্ছে আমার মেয়েকে হাতের লেখার জন্য শামসুল হক স্কুলের ওখানে একটা একাডেমি আছে, একদমই শামসুল হক স্কুলের সামনে 1 নম্বর বা 2 নম্বর গেট মাঝামাঝি হচ্ছে এই একাডেমিটা। তো ওখানেই হচ্ছে আমি মেয়েকে দিয়েছি। তো আপু চাইলে কিন্তু আপনি ওখানে দিতে পারেন যদি আপনি এই এরিয়াতে থেকে থাকেন। তো আপু আপনাকে অনেক অনেক ধন্যবাদ, আর ছেলের জন্য অনেক অনেক দোয়া রইল। আর আমি হচ্ছে আমার গত ভিডিও আর তার আগের ভিডিও থেকে এই দুইটা ভিডিও মিলিয়ে কিছু কমেন্টস করব। তো মিলাস হোমমেড ফুড আইডি থেকে আপু আমাকে কমেন্টস করেছে, সেমাই আর রুটি দারুণ হয়েছে, আমিও আমার ছেলের জন্য রুটিটা তেল দিয়ে ভেজে দেই, আমারও 1 মাসের বাজার একবারে করে থাকি, ভালো থেকো আপু। আপু আপনিও ভালো থাকবেন, অনেক অনেক দোয়া রইল আপনার জন্য। এরপরে বৃষ্টি ব্লগস থেকে আপু আমাকে কমেন্টস করেছে, মাছ ফ্রোজনের নতুন একটি পদ্ধতি দেখলাম, খুব ভালো লাগলো আপু। অনেক অনেক ধন্যবাদ আপু কমেন্টস করার জন্য। এরপরে ছোট সংসার আইডি থেকে আপু আমাকে কমেন্টস করেছে গত ভিডিওতে, বাহ খুব সুন্দর ইন্ট্রো, সাথে তোমার সংরক্ষণ পদ্ধতিটাও ভালো লাগলো। অনেক অনেক ধন্যবাদ আপু এত সুন্দর একটি কমেন্টস করার জন্য। এরপরে মনিয়া ব্লগ আইডি থেকে আপু আমাকে কমেন্টস করেছে, খুব ভালো লেগেছে মাছ সংরক্ষণটা। ধন্যবাদ আপু আপনাকে সুন্দর একটি কমেন্টস করার জন্য। তো আমার মাছ সংরক্ষণ পদ্ধতিটা অনেক আপুরাই পছন্দ করেছে, সেজন্য খুব ভালো লেগেছে আমার কাছে। আর এর মধ্যে অনেক আপুরাই কমেন্টস করেছেন তারাও নাকি এই পদ্ধতিতে মাছ সংরক্ষণ করেছেন। তো এইভাবে মাছ সংরক্ষণ করলে নাকি স্বাদের কোনো হেরফের হয় না। তো সেটা শুনে তো আরও ভালো লেগেছে আমার কাছে। তো অনেক অনেক ধন্যবাদ আপু আপনাদের সুন্দর মতামত পোষণ করার জন্য। ভিডিওর এই পর্যায়ে এসে বরাবরের মতো ছোট্ট সেই রিকোয়েস্টটা আপনাদের করে নিচ্ছি, যারা আজকেই প্রথম আমার ভিডিও দেখছেন বা আগে থেকেই দেখেন, কোনো কারণে হয়তো আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করতে আপনারা ভুলে গিয়েছেন, আজকের ভিডিওর কথা এবং কাজ কোথাও কোনো অংশ যদি আপনাদের এতটুকু ভালো লেগে যায়, আর আমার নিত্য নতুন লাইফস্টাইল ব্লগগুলো যদি আপনারা ভালোবেসে প্রতিনিয়ত দেখতে চান, তাহলে চাইলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে অল অপশনটি অন করে রেখে দিতে পারেন। এতে করে আমি ভিডিও দেওয়ার সাথে সাথে আপনাদের কাছে নোটিফিকেশন পৌঁছে যাবে, আর আপনারা আপনাদের সময় সুযোগ বুঝে আমার ভিডিওটি দেখে নিতে পারবেন। যারা অলরেডি এই কাজটি করে ফেলেছেন, আমার সাথে আছেন, পাশে আছেন, ভালো মন্দ কমেন্টস করছেন, তাদের প্রতি রইল অন্তরের অন্তঃস্থল থেকে দোয়া ও ভালোবাসা। আমি কিন্তু প্রথমে ধুলাগুলো একটা কাপড় দিয়ে পরিষ্কার করে নিয়েছি, আর এরপরে হচ্ছে ক্লিনজারটা দিয়ে খুব সুন্দরভাবে আমি আমার ডিপ ফ্রিজ, ওয়াশিং মেশিন ক্লিন করে নিচ্ছি। আসলে এই জিনিসগুলোর গায়ে কোথাও যদি একটু স্ক্র্যাচ লাগে মনে হয় যেন আমার বুকে এসে সেই স্ক্র্যাচটা লেগেছে, কারণ এই জিনিসগুলো আমার একদমই পরিশ্রমের টাকায় করা, আমার নিজের টাকায় আমি এই জিনিসগুলো করেছি। এতে কিন্তু একটা টাকাও আমার হাজব্যান্ডের কাছ থেকে আমি নেইনি। তো অনেকে হয়তো বলতে পারেন যে নিজের টাকায় কিনেছেন, এটা এখন খুব গর্ব করে বলছেন, হাজব্যান্ডের কাছে টাকা নেননি, হাজব্যান্ডকে ছোট করছেন। আসলে কিন্তু বিষয়টা সেটা না, হাজব্যান্ডের কাছ থেকে টাকা নেইনি, হাজব্যান্ডকে ছোট করে কোনো কথা বলছি না। যেহেতু আমার নিজের ইনকাম ছিল, তো আমি আমার নিজের ইনকামে আমার সমস্ত শখগুলো পূরণ করেছি। আর আলহামদুলিল্লাহ আমার হাজব্যান্ডও কখনও আমাকে এইসব কাজে, মানে আমার শখ পূরণে সে কখনোই বাধা দেয়নি, বা কখনো কোনো তার কমপ্লেন ছিল না যে নিজে টাকা ইনকাম করছো বলেই কে নিজের মতো করে খরচ করবে। আসলে সেও বুঝতো যেহেতু সংসার করতে গেলে কিন্তু সব কিছুরই প্রয়োজন হয়।
আর যে সময় শখ পূরণ করার সময় মানে শখ করার সময় সেই সময়টাই যদি শখগুলো পূরণ না হয় একটা সময় কিন্তু এই শখগুলো আর থাকবে না। তখন কিন্তু একটা পর্যায়ে আমাদের বয়সটা পৌঁছে যাবে, তখন যতই টাকা পয়সা থাকুক না কেন তখন কিন্তু আর কোনো জিনিসের, বিশেষ করে সংসারের জিনিসের কোনো শখ থাকবে না, শখ আহ্লাদ থাকবে না। তাই আমি সবসময় চিন্তা করেছি যেহেতু আমার এখন ইনকাম সোর্স আছে সেই সাথে শখও আছে। অনেকের কিন্তু ইনকাম সোর্স থাকলেও বা টাকা পয়সা থাকলেও শখ থাকে না। তো আমার যেহেতু সেই শখটাও ছিল আর আমার হাজব্যান্ডেরও ছিল, তাই কিন্তু আমি আমার ইচ্ছে মতো শখগুলো পূরণ করেছি। আর এই শখগুলো আমি আমার নিজের টাকায় পূরণ করেছি বলেই কিন্তু আমার হাজব্যান্ডেরও উপকার হয়েছে, কারণ সে তার ইনকামের টাকা দিয়ে কিছুটা হলেও সেভিংস করতে পেরেছে আর সেই টাকায় কিন্তু নিজে একটা বাড়ি করতে পেরেছে। তো মাঝে মাঝে তখন মনে হতো যে টাকা পয়সাগুলো কি অপচয় করছি নাকি। তো এখন ভাবতেছি যে না, টাকা পয়সা কেন অপচয় করছি, এটা তো আমার সংসারের জিনিস হয়েছে, এটা তো অপচয় হয় না। আর সংসার করতে গেলে সব কিছুরই কিন্তু প্রয়োজন হয়। টাকা পয়সা জমিয়ে আমি ব্যাংক ব্যালেন্স করতে পারতাম, অনেকগুলো ডিপিএস করতে পারতাম বা নিজের জন্য সোনার অলংকার তৈরি করতে পারতাম, কিন্তু আমি কখনোই সেই কাজগুলো করিনি। আমি যখন জব করেছি তখন আমার সমস্ত টাকা দিয়ে আমি আমার এই ঘরের ফার্নিচারগুলো করেছি। আমি হয়তো পারতাম টাকাগুলো জমিয়ে রাখতে আর স্বামীর উপরে প্রেশার দিয়ে আমার এই সংসারের জিনিসগুলো কিনতে, এতে করে কিন্তু আমার স্বামীর কোনো সেভিংসই থাকতো না। তো আমি চাইছিলাম যে না, যাই হোক আমার টাকাটা দিয়ে আমি সব কিছু ঘরের মানে সংসারের জিনিসপত্রগুলো কিনে আর আমার স্বামীর টাকা কিছুটা হলেও সেভিংস করি। যেহেতু ভবিষ্যৎ আছে, ভবিষ্যতের কথা চিন্তা করি এগুলো করেছি। আর আলহামদুলিল্লাহ আমি আমার সংসারের সমস্ত জিনিসই করতে পেরেছি। আর আমার এই সমস্ত জিনিস করার পিছনেও কিন্তু অনেক গল্প আছে। আমি যখন এই জিনিসগুলো করেছি তখন আমার হাজব্যান্ডের টাকা বেশ কিছু আমি সেভিংস করার চেষ্টা করেছি তাকে প্রেশার দিয়ে। আর আলহামদুলিল্লাহ সেই টাকায় গ্রামে একটা বাড়ি করতে পেরেছি, অন্তত পক্ষে মাথা গোঁজার একটা ঠাঁই তো করতে পেরেছি। সেটা ভেবেই কিন্তু অনেক আনন্দ লাগছে। আর এইভাবে করেই কিন্তু আমি আমার স্বামীর পাশে ছিলাম। তো এখনও আমার ইচ্ছে হয় আমি আমার স্বামীকে হেল্প করি, কিন্তু সেটা তো আর পারছি না। যাই হোক, আল্লাহ যদি চায় একসময় আবার সব কিছু ঠিক হয়ে যাবে, স্বামীকে হেল্প করতে পারবো। যেহেতু মন থেকে চাইলে আল্লাহ কখনো তার বান্দাকে নিরাশ করে না। যেহেতু আমার ইচ্ছা আছে, হয়তো আল্লাহ কোনো না কোনো উপায় বের করে দিবে ইনশাল্লাহ। তো কথা বলতে বলতে কিন্তু সব কিছু আমি ক্লিনজার দিয়ে পরিষ্কার করে নিয়েছি। এরপরে আমি ডিপ ফ্রিজের উপর কভারটা দিয়ে দিয়েছি আর ওয়াশিং মেশিনের উপরেও একটা কভার দিয়ে তারপরে এখানে একটা কিন্তু আমি বাস্কেট রেখেছি। আর এই বাস্কেটটা কিন্তু আমি নিজের হাতে DIY করে বানিয়েছি। সমস্ত ক্লিনজার আমি এখানে রেখেছি, সাথে একটা গাছ দিয়েছি। আর এই যে ডিপ ফ্রিজের উপরে যে গাছ দুটো ছিল সে দুটো কিন্তু সেখানেই রেখে দিয়েছি। একটা ভিডিওতে এক আপু আমাকে কমেন্টস করেছিল, আপুর নামটা এখন আমার মনে নেই। আপু জানতে চেয়েছিল আমার এই ইনডোর প্লান্টগুলো আমি কোথা থেকে কিনেছি। তো আমার সমস্ত ইনডোর প্লান্ট বা যে প্লান্ট আছে সব কিছুই আমি শনি আকরা নার্সারি থেকেই বেশিরভাগ গাছ আমার কেনা হয়েছে। তবে কিছু কিছু গাছ আমি চিটাং রোড নার্সারি থেকেও কিনেছি। তো সব কিছু পরিষ্কার করে গুছিয়ে নিয়েছি। এরপরে আরও অনেক কাজ করেছি। আর এরপরে গোসল টোসল করে নিয়েছি। এখন জোহরের নামাজও আদায় করা আমার হয়ে গিয়েছে, জোহরের নামাজ আদায় করেছি। এখন মা মেয়ে দুপুরের খাবারটা খেয়ে নিব। আর সন্ধ্যার নাস্তায় আজকে নুডলস করেছি ছোট্ট ছোট্ট হাতে। এই নুডলসগুলো আজকে ডাইনিং টেবিলে পরিবেশন করা হবে। আজ এই পর্যন্ত। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।